বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করতে যাচ্ছি মাইক্রোওয়েভ ওভেন এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে। তো আমরা যে সম্পর্কিত আলোচনাগুলো করব মাইক্রো ওভেনের, তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক সার্কিট, ট্রান্সফরমার, ম্যাগনেটর, ক্যাপাসিটর, রেকটিফায়ার, ফিউজ ইত্যাদি সংযোজন ও বিয়োজন সংক্রান্ত জ্ঞান লাভ করব এবং এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুনব এবং ভিডিওতে দেখব। তো মাইক্রো ওভেনে যে কমন সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে এক নাম্বার, যে মাইক্রো ওভেন চলে না। মাইক্রো ওভেন যদি না চলে সেই ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো লক্ষ্য করব? লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে বৈদ্যুতিক সাপ্লাই আছে কি না সেটি লক্ষ্য করতে হবে। না থাকলে বৈদ্যুতিক সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। মাইক্রো ওভেনের যে দরজা থাকে সেই দরজা যদি ফাঁকা থাকে, অর্থাৎ মাইক্রো ওভেনে যতটুকু পরিমাণের জিনিস বা বস্তু দেওয়া উচিত তার থেকে যদি দৈর্ঘ্যে যদি লম্বা হয় বা প্রস্থ হয় বা বেশি দেওয়ার কারণে মাইক্রো ওভেনের দরজা লাগতেছে না, বা অন্য কারণও হতে পারে, যদি দরজার লক খারাপ থাকে বা যে কোনো কারণেই হোক, যদি দরজা ফাঁকা থাকে সেই ক্ষেত্রেও মাইক্রো ওভেন চলবে না। লাইন আসবে কিন্তু চলবে না। তারপর বৈদ্যুতিক ভোল্টেজ কম বা বেশি, অর্থাৎ মাইক্রো ওভেনকে যেই ভোল্টেজ আকারে, মানে যেই গ্রেটের ভোল্টেজের অনুসারে তৈরি করা হয়েছে, অর্থাৎ 110 বা 220 ভোল্ট, 110 বা 220, সেই ভোল্টেজ গ্রেড অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি 110 ভোল্টের হয় সেক্ষেত্রে আপনি যদি 220 ভোল্টে আমরা দিই তাহলে কিন্তু মাইক্রো ওভেন চলবে না, বরং শর্ট সার্কিট হবে। আবার 210 ভোল্টের মাইক্রো ওভেন যদি 110 ভোল্ট দিয়ে চালাই সেই ক্ষেত্রে মাইক্রো ওভেন লোড নেবে না, চলবে না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তারপর আছে সাপ্লাই প্লাগ বা অভ্যন্তরে কোনো ফিউজ যদি কাটা থাকে। মাইক্রো ওভেন অনেকগুলা ফিউজ থাকে, সাপ্লাই প্লাগের মধ্যে ফিউজ থাকে, ভিতরে সাপ্লাই যে মেন লাইন ফেজ সেখানে ফিউজ থাকে, তারপর ওভারলোড প্রোটেক্টর থাকে। এই সংক্রান্ত সমস্যাগুলো লক্ষ্য করতে পারি। যদি সমস্যা হয় সেগুলো মেরামত বা পরিবর্তন করব। তারপর আছে লাইনে কোনো অংশে তার কাটা। অনেক সময় দেখা যায় যে ইঁদুর তার কেটে দেয় বা বিভিন্ন কারণে শর্ট সার্কিট হয়েও তার কেটে যায়। এই সংক্রান্ত সমস্যা হলে সেটি সমাধান করে নিতে হবে। দ্বিতীয় ধাপে যে সমস্যাগুলো লক্ষণীয় বা লক্ষ্য করা যায় যে মাইক্রো ওভেন চলে কিন্তু গরম হয় না, তার জন্য প্রথমে যে জিনিসটা দেখব যে লাইনে কোথাও লুজ কানেকশন রয়েছে কিনা। যদি লুজ কানেকশন থাকে, অর্থাৎ ড্রিলে কানেক্টিং বা কোনো পিন বা টার্মিনালে সেই লুজ কানেকশন ঠিক করতে হবে। তারপর দেখব যে হাই ফ্রিকোয়েন্সি যে ভোল্টেজ, অর্থাৎ এই যে ট্রান্সফরমারের খুব কাছাকাছি একটা উচ্চ ভোল্টেজের একটি কয়েল আছে, এখানে একটা ফিউজ থাকে। সেই ফিউজ যদি কেটে যায় সেই ক্ষেত্রেও কিন্তু মাইক্রো ওভেন চলবে না। ডান পাশে থাকে সেই ফিউজটি, এইদিকে খেয়াল রাখতে হবে এবং এই কাজগুলো করার সময় সাবধানের সহিত কাজ করতে হবে। আচ্ছা, তো তৃতীয়ত যেটি দেখব যে রেকটিফায়ার, ক্যাপাসিটর, ম্যাগনেটর, ট্রান্সফরমার ইত্যাদি এই সংক্রান্ত যে পার্টসগুলি আছে সেই পার্টসগুলো ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে অন্য বিষয়গুলো পরীক্ষা করতে হবে। আর যদি ভালো না থাকে, যেটা সমস্যা সেটি পরিবর্তন করে দিলেই হবে। অথবা যদি মেরামত করা যায় সেটি মেরামত করতে হবে। কিছু অংশ মেরামত করা যায়, আবার কিছু অংশ মেরামত করা যায় না। তো এখন যে কাজটি করছি এটি হচ্ছে সার্কিট, পুরনো সার্কিট, এর যে অরিজিনাল সার্কিট ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে নতুন একটি সার্কিট সংযোজন করা হচ্ছে। তো সার্কিট সংযোজন করতে হলে প্রথমে যেটি করতে হবে যে মাইক্রো ওভেন ওপেন করতে হবে। উপরের যে ঢাকনা আছে সেই ঢাকনা খুলতে হবে সাবধানের সহিত, এবং প্রত্যেকটি তার ক্লিপ আলাদা করতে হবে। এবং নতুন সার্কিটটি হাতে নেওয়ার সময় এর প্রত্যেকটা সার্কিটে ডায়াগ্রাম অঙ্কিত থাকে। তো
এটিও তার ব্যতিক্রম নয়। এই সার্কিটেও একটি ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রামের ডান পাশে রয়েছে এর যে সুইচ বোর্ড বা কন্ট্রোলিং সিস্টেম, এবং বাম পাশে যে বড় সার্কিটটি আছে এখানে আছে এর বিভিন্ন অংশ। যেমন উপরে আছে ভিপি, অর্থাৎ এটাকে বোঝানো হয় মাইক্রোওয়েভ ম্যাগনেটর। ম্যাগনেটর চলবে এটা দিয়ে, ট্রান্সফরমার হয়ে ম্যাগনেটর চলবে। এরপর আছে ফ্যান মোটর, আর ফ্যান মোটরের জন্য একটা নির্দিষ্ট রিলে থাকে। তারপর আছে গ্লাসের একটি মোটর থাকে, সেটি দেখতে হবে। তারপর আছে লাইট, ইনডোরের যে বাতি থাকে সেই বাতির একটি সংযোগ। তবে এইগুলো সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এগুলোর কিছু অংশ আছে কমন করা যায়। আর এখন যেটি খুলছি সেটি হচ্ছে কন্ট্রোলিং সিস্টেমের ক্লিপ। আর এখানে মেইন যে জিনিসগুলো আছে সেটি হচ্ছে যে এর ফেজ এবং নিউট্রাল সঠিক জায়গায় দিতে হবে, এবং এর একটি অংশ আছে যে ডোর সুইচটা হচ্ছে, এটা হবে NO, নর্মালি ওপেন হচ্ছে NO-তে বোঝায় যে দরজা লাগানোর পরে যে সুইচ অন হয় সেটিকে NO বোঝায়। তো সেই সুইচের যে কানেকশন আছে সার্কিটের ডান পাশে থাকে, ডোর সুইচ লেখাই থাকে, সেটি ডোর সুইচের NO সুইচে ব্যবহার করতে হবে। আর এর যে সাপ্লাই লাইন আছে সেই সাপ্লাই লাইন এর জায়গায় অর্থাৎ নিউট্রাল এবং ফেজ সঠিকভাবে লাগাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে বড় রিলেটা থাকে, সেটি হচ্ছে মাইক্রো ওভেনের ট্রান্সফরমারের জন্য, সেটি কিন্তু সংযোজন অবশ্যই করতে হবে। আর বাকি যে দুটি রিলে থাকে সেই দুটি রিলের কানেকশন যদি না দিয়ে আমরা যদি সুইচের সাহায্যে ভালভ নিয়ন্ত্রণ করি, ডোর সুইচের সাহায্যে, অথবা সুইচের সাহায্যে কুলিং ফ্যান মোটরকে যদি কন্ট্রোলিং করি, তাতে কোনো অসুবিধা নেই। আর এই যে এখন যে কাজটি করছি এটি হচ্ছে যে কন্ট্রোলিং ডিসপ্লে আছে সেই ডিসপ্লের যে তার এটার মধ্যে দিয়ে প্রবেশ করানোর জন্য। এই কাজগুলি আসলে সাবধানের সহিত করতে হয়, এবং কিছু জিনিস লক্ষণীয় বিষয় লক্ষ্য রাখতে হয়, যে আমাদের কাজগুলো যেন হয় নিরাপদ, দেখতে যেন সুন্দর হয়, এবং যেন ব্যয় নির্ভর হয়। এই বিষয়গুলো টেকনিক্যাল কাজে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই যদি কাজগুলো সুন্দরভাবে করি, মনোযোগ সহকারে করি, তাহলে আমাদের কাজগুলো হবে সুন্দর, এবং প্রত্যেকেই একজন ভালো টেকনিশিয়ান হিসেবে নিজেকে মানুষের মাঝে তুলে ধরতে পারব, নিজের কাজের ধারা, কর্মের ধারা। মাইক্রো ওভেনের যে সার্কিট থাকে, ইউনিভার্সাল সার্কিট বা অরিজিনাল সার্কিট হলে তো আর সমস্যা নেই। প্রত্যেকটি ক্লিপ টার্মিনাল খুলে একটা করে খুলব এবং একটা করে লাগিয়ে দিব। এবং এটা করার পূর্বে, সার্কিট খোলার আগে আমরা মোবাইলের মাধ্যমে এর যে আগের সেটিংটা, সেই সেটিংটা আমরা ছবি তুলে নিতে পারি বা ভিডিও করতে পারি, অথবা খাতার মধ্যে এর একটি চিত্র অঙ্কন করে নিতে পারি। তাহলে পরবর্তী সময়ে আমাদের কাজগুলো করতে সহজ হবে, এবং আমরা সহজভাবে করতে পারব। তো সমস্ত ছবি বা তথ্য সংগ্রহ করার পর আমরা যখন নতুন করে সংযোজন করব, অরিজিনাল হলে অসুবিধা নেই, আগে যেমন ছিল ঠিক তেমনটাই দেখে লাগিয়ে দেব। আর যদি ইউনিভার্সাল সার্কিট হয় বা অন্য কোনো সার্কিট হয়, সেই ক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে এর কতগুলো বিষয় আছে যেগুলো ছাড়া হবে না, আর কিছু বিষয় আছে এগুলো আগে যেমন ছিল তেমন না হলেও কোনো অসুবিধা নেই। যেমন যে ট্রান্সফরমার থাকে, মাইক্রো ওভেনের ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের লাইন অবশ্যই সার্কিট থেকে দিতে হবে। সার্কিটের একটি বড় রিলে থাকে, যে রিলেটি প্রায় 15 বা 20 অ্যাম্পিয়ার পরিমাণ লোড নিতে সক্ষম হয়, আর এটি দিতে হবে সার্কিট থেকে। আর মাইক্রো ওভেনের যে কুলিং ফ্যান থাকে,
কুলিং ফ্যানের লাইন দিতে হবে NO, অর্থাৎ নর্মালি ওপেন যে সুইচ আছে NO সুইচ থেকে, যে ডোর সুইচ আছে NO সেখান থেকে। তাহলে কি হবে, দরজা লাগানোর পর ফ্যানটা চালু হবে। এতে করে যে ম্যাগনেটরের এবং ট্রান্সফরমারের অতিরিক্ত হিট, সেই হিট সরিয়ে নেবে, ঠান্ডা করতে সাহায্য করবে। আর বাতির যে লাইন আছে, বাতির জন্য NC, অর্থাৎ নর্মালি ক্লোজড। দরজা বন্ধ করার পর যেই সুইচ অফ দেখায়, মিটার অফ দেখায়, মিটার রিডিং নেয় না, অথবা সিরিজ ল্যাম্পের মাধ্যমে যদি আমরা পরীক্ষা করি, তবে দেখব যেই সুইচের সাহায্যে, যেই সুইচ দরজা লাগানোর পর লাইন অফ দেখায় সেটি হবে বাতির লাইন। আর দরজা খোলার সময় যে সুইচটা অন দেখায় সেটা হচ্ছে ফ্যানের লাইন। আর আরেকটা সুইচ আছে NONC, নর্মালি ক্লোজড, নর্মালি ওপেন। এইটা ব্যবহার না করলেও অসুবিধা নেই, আমরা দুইটা সুইচ যদি ইউজ করি তাতেই হবে। তবে এর আরেকটা বিষয় আছে, NONC যে সুইচটা, সেটা আমরা আরেকটি কাজে লাগিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে সার্কিটের যে ডোর সুইচ থাকে, সেই ডোর সুইচ হিসেবে আমরা NO, অর্থাৎ নর্মালি ওপেন যে অংশটা আছে, সেই নর্মালি ওপেন থেকে আমরা সার্কিটে সংযোগ দিতে পারি। অথবা যদি সেই সুইচ না থাকে বা না দিতে চাই, সেক্ষেত্রে আমরা যে ফ্যানের লাইন আছে NO, সেই ফ্যানের লাইনের সাথে সংযোগ করে দিলেও সার্কিট চালু হবে। মনে রাখতে হবে যে মাইক্রো ওভেনের যে সার্কিট থাকে, সার্কিটের যে ডোর সুইচের সংযোগ যদি দেওয়া না যায়, তবে কিন্তু সার্কিট লাইন, বৈদ্যুতিক সাপ্লাই যাওয়ার পরেও সার্কিট চালু হবে না। এই জন্য অবশ্যই এটা NO সুইচ থেকে দিতে হবে, মনে করে দিতে হবে। এবং প্রত্যেকটি তারের যে জোড়া আমরা টার্মিনালের সাহায্যে লাগিয়ে দিব। যদি প্রয়োজন হয়, এটিকে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দেব। তাতে করে তারের যে জয়েন্টগুলো আছে শক্তভাবে ধরবে, তারের সঙ্গে শক্তভাবে আটকে থাকবে। এতে করে যে বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে পৌঁছাবে, কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। এর জন্য আমরা তারের যে ক্লিপ থাকে, তারের যে এখন যে টার্মিনাল ক্লিপ লাগানো হচ্ছে, এগুলো টার্মিনাল ক্রিম পাস দিয়ে, আমার হাতে যে দেখছেন যে ডান হাতে যে যন্ত্রটি, এটির নাম ওয়্যার স্টিপার কাম টার্মিনাল ক্রিম পাস। এই ওয়্যার স্টিপার কাম টার্মিনাল ক্রিম পাস দিয়ে যদি ক্লিপগুলো আটকানো যায়, তবে এটি শক্তভাবে লাগানো যায় তারের সঙ্গে। তাতে করে লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, তো লাইট, ফ্যান এবং ডোর সুইচের কানেকশনের কথা বললাম। এবার হলো যে মাইক্রো ওভেনের যে প্লেট থাকে, যে কাচের একটি প্লেট থাকে, এর নিচে থাকে একটি মোটর। এই মোটরটা কখন চলবে? যখন দরজা লাগানো হবে এবং মাইক্রো ওভেন স্টার্ট হবে, সে সময় এই মোটরটি চলবে। তো এটার জন্য যদিও আলাদা একটি রিলের সংযোগ বা রিলের মধ্যে এর কানেকশন আছে, আমরা সেই রিলে থেকেও সংযোগ দিতে পারি, অথবা যে ট্রান্সফরমারের সাথে যে লাইন আছে, যে সার্কিট থেকে যাবে, সেখান থেকেও যদি লাইন দিই, তবে কোনো অসুবিধা নেই। এর কাজই হলো মাইক্রো ওভেন যখন চালু হবে, ট্রান্সফরমার এবং ম্যাগনেটর যখন চালু হবে, তখন খাবারটাকে চতুর্পাশে ঘুরিয়ে দেওয়া, তাতে করে তাপটা সব দিকে সমানভাবে পাবে বা সকল দিকে সমানভাবে পৌঁছাবে। এগুলো হলো সব নতুন যে সার্কিট, ইউনিভার্সাল সার্কিট আমরা সংযোজন করব। ইউনিভার্সাল সার্কিট সংযোজন করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আচ্ছা, এবার আবার একটু পিছনে ফিরে যাই। যে পূর্বে বলেছিলাম মাইক্রো ওভেন চলে না, এর একটি কারণ যে বৈদ্যুতিক ভোল্টেজ কম বা বেশি হলে। বৈদ্যুতিক ভোল্টেজ কম বা বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তবে 220 ভোল্টের জায়গায়
দেখা যায় যে 160 ভোল্ট 180 ভোল্ট এমন হয়। এই ক্ষেত্রে মাইক্রো ওভেন সঠিকভাবে লোড নিবে না, তাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের মাইক্রো ওভেন চলতেছে না। অথবা দেখা গেল যে 110 ভোল্ট গ্রেটের মাইক্রো ওভেন, সেখানে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এতে করে কি হবে, মাইক্রো ওভেন তো চলবেই না, বরং শর্ট সার্কিট হবে বা ফিউজ কেটে যাবে। এই ক্ষেত্রেও মাইক্রো ওভেন চলবে না বলে আমরা বিবেচনা আনব, বা আমরা বুঝতে পারবো যে আমাদের মাইক্রো ওভেন চলতেছে না। অথবা দেখা গেল যে 220 ভোল্টের মাইক্রো ওভেন, সেখানে আমরা 110 ভোল্ট সাপ্লাই দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রো ওভেন চলবে না। অতএব এই সকল বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপর এর অভ্যন্তরীণ যে ফিউজ থাকে, সেই ফিউজ যদি কাটা থাকে, ফিউজ অকার্যকর হয়ে থাকে, সেটি পরিবর্তন করতে হবে বা মেরামত করতে হবে সঠিক এম্পিয়ার দিয়ে। এখন আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে, যে ভোল্টেজ কী, কারেন্ট, রেজিস্ট্যান্স, পাওয়ার, ওহম, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তা ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ কী, কারেন্ট কী? কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার। একক সময়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহের সেই হারকেই ইলেকট্রিক কারেন্ট বলে। আর কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর কারেন্টের প্রতীক হচ্ছে আই। ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে বিদ্যুৎ চলাচলের জন্য যেই চাপ প্রয়োগ হয়, বা যে চাপ, সেই চাপই ভোল্টেজ। আর ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, ভোল্টেজের প্রতীক ভি। রেজিস্ট্যান্স হচ্ছে বিদ্যুৎ চলাচলের পথে যে বাধা প্রদান করে, বিদ্যুৎ চলাচলের পথে যে বাধা, সেই বাধা রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, আর রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে ওমেগা, বা আর দ্বারাও প্রকাশ করা হয়। পাওয়ারের একক হচ্ছে ওয়াট, আর পাওয়ারের প্রতীক হচ্ছে পিডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের যে আরও কিছু বিষয় জানা দরকার, যে কস্টিটার মান হচ্ছে 0.8। আমরা কিভাবে বুঝবো যে একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে বা বেশি কারেন্ট নিচ্ছে? এর জন্য আমাদের যেটা করতে হবে, যে ট্রান্সফরমারের লাইন দেওয়ার পর এর কত এম্পিয়ার নিচ্ছে, তার সাথে অ্যাম্পিয়ার দিয়ে ভোল্টেজ গুণ করতে হবে, এবং কস্টিটা দ্বারা গুণ করতে হবে। তখন আমরা বের করতে পারবো যে এর কত এম্পিয়ার নেওয়ার কথা আর কত এম্পিয়ার আমরা পাচ্ছি। তো এই যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ওহম, এই সংক্রান্ত বিষয়ে যদি আমাদের নলেজ না থাকে, থিওরিটিক্যালি জ্ঞান না থাকে, তবে আমরা এই কাজগুলো সহজভাবে করতে পারবো না। তবে সহজে যে কাজগুলি করতে পারবো, যে মাইক্রো ওভেনের এই যে এখন যে অংশটা লাগানো হলো, এটা একটা ওভারলোড প্রোটেক্টর। যদি অতিরিক্ত হিট হয়ে যায় বা অতিরিক্ত ভোল্টেজ নেয়, কারেন্ট নেয়, অতিরিক্ত লোড থেকে বা শর্ট সার্কিট হইতে যে ট্রান্সফরমার এবং ইউনিটটাকে, এই পুরো সার্কিটটাকে সেভ করাই এই ওভারলোডের কাজ। তো এটা যদি নষ্ট হয়ে গেলে এটা পরিবর্তন করা যায়, এটা একটা সহজ কাজ। তারপরে এখন যে লাগানো হচ্ছে যে ফিউজ, এই ফিউজ যদি পুড়ে যায় বা অকার্যকর হয়ে যায়, এটা পরিবর্তন করা, এটা একটা সহজ কাজ। তো এই রকম যে সহজ কাজগুলি আছে, এই কাজগুলো যে কেউ করতে পারবে, এর জন্য এত অভিজ্ঞতার প্রয়োজন হবে না। মোটামুটি মানে স্বাভাবিক যে জ্ঞান, কারিগরি জ্ঞান, এটুকু থাকলেই এই কাজগুলো করা সম্ভব হবে। আর কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো একটু কঠিন বিষয় বা বোঝার বিষয়। যারা একেবারেই নতুন, তারা অবশ্যই মাইক্রো ওভেনে হাত দেওয়ার আগে একটু দক্ষতা বা জ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জন করে এগুলিতে হাত দেবেন, তা না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। মাইক্রো ওভেন খুবই উচ্চ ভোল্টেজ বহন করে, 220 ভোল্ট সে গ্রহণ করে, এবং দুই ধরনের ভোল্টেজ সে সাপ্লাই দেয়। একটি যেটি সরাসরি যায় ম্যাগনেটরে, সেখানে যায় 1.5 ভোল্ট, এবং এর উচ্চ ফ্রিকোয়েন্সি, যেখানে ভোল্টেজ থাকে 1800 থেকে প্রায় 2000 ভোল্ট পর্যন্ত, অনেক উচ্চ ভোল্টেজ। তো এর যে ক্যাপাসিটর থাকে, এই ক্যাপাসিটরও কিন্তু খুব উচ্চ ভোল্টেজ বহন করে এবং চার্জ ধরে রাখে। কোনো কারণে যদি ফিউজ খারাপ হয় বা কোথাও লুজ থাকে,
ম্যাগনেটর যদি সেই ভোল্টেজটা গ্রহণ করতে না পারে, সমস্ত ভোল্টেজ কিন্তু ক্যাপাসিটরে জমা হয়ে থাকে। যদি কেউ ভুলবশত খালি হাতে হাত দেয়, অনভিজ্ঞত লোকজন, তাহলে এই ক্যাপাসিটরের সমস্ত ভোল্ট মানবদেহে প্রবেশ করবে এবং এতে করে মানুষ মারাত্মক একটা যে শক, বৈদ্যুতিক শক, এর সম্মুখীন হবে। তো যারা একবারে দুর্বল, তাদের জন্য হবে কি, তারা হয়তো আক্রান্ত হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য যারা অভিজ্ঞ, তাদের পরামর্শ নিতে হবে এবং প্রত্যেকটা কাজ করার সময় সতর্কভাবে, সাবধানতার সহিত কাজ করতে হবে। অর্থাৎ বৈদ্যুতিক আইন মেনে সুন্দর ও সুষ্ঠুভাবে কাজগুলো করতে হবে। আর মাইক্রোওভেনে কিছু বিষয় আছে যে বস্তুগুলো ব্যবহার করা যায় না, যেমন কোনো ধাতব বস্তু যেগুলোতে বিদ্যুৎ সুপরিবাহিত হয়, যেমন তামা, পিতল, লোহা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, রূপা, স্টিল, এই জাতীয় যে সুপরিবাহী পদার্থগুলো আছে, এগুলো মাইক্রোওভেনে ব্যবহার করা যাবে না। যদিও কেউ ভুলবশত করেন, তবে কি হবে, এর ভিতরে এক ধরনের শর্ট সার্কিট তৈরি হয়ে ফিউজ কেটে যাবে। তো ফিউজ কেটে গেলে এটা পরিবর্তন করা যায়, মেরামতও করা যায়। তবে আপনি যদি না জানেন, সেক্ষেত্রে টেকনিশিয়ান ডাকতে হবে, আপনার একটা আর্থিক যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এই জন্য বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ মাইক্রোওভেনে ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং অন্যকে সতর্ক করতে হবে। আর ব্যবহার করা যাবে হচ্ছে কাঁচ, রাবার, মাইকা জাতীয় যেগুলি বিদ্যুৎ সম্পূর্ণ অপরিবাহী পদার্থ, আবার প্লাস্টিক, চীনামাটির বিভিন্ন বস্তু, এইগুলো মাইক্রোওভেনে ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করলে কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই। আর যেগুলো সম্পূর্ণ সুপরিবাহী পদার্থ, সেগুলো মাইক্রোওভেনে ব্যবহার করা যাবে না। আর মাইক্রোওভেনের কিছু জিনিস বলেছিলাম যে পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস মেরামতও করা যায়। যেমন এই যে কুলিং ফ্যান থাকে, মাইক্রোওভেনের কুলিং ফ্যান যদি কোনো কারণে পড়ে যায়, কয়েল পড়ে যায়, সেটি রিপেয়ার করা যায়। পুরনো তার কেটে ফেলে দিয়ে একই গ্রেটের এবং একই প্যাচের সংখ্যা, অর্থাৎ লেয়ার, ফ্যানের মধ্যে প্রায় 3500 থেকে 4000 পর্যন্ত লেয়ার থাকে, প্যাচ থাকে, তারের প্যাচ থাকে, সেটি আপনি গণনা করে নিতে পারেন, অথবা কোনো ডিজিটাল মেজারিং স্কেল দিয়ে, ওয়েট স্কেল দিয়ে এটাকে পরিমাপ করে সঠিকভাবে, যদি আপনি সেই গ্রেডের, অর্থাৎ 38 নাম্বার অথবা 39 নাম্বার তার থাকতে পারে, সেটি যদি পরিমাণ মতো দিতে পারেন, তবে এই ফ্যান আবার ঠিক হয়ে যাবে। আর যে ট্রান্সফরমার মেরামত করা যায়, বেশিরভাগ নষ্ট হয় হচ্ছে এর প্রাইমারি অংশ, কারণ প্রাইমারি অংশের মধ্যে লোড পড়ে বেশি। সুতরাং এই প্রাইমারি অংশ নষ্ট হয়ে গেলে এটা খুব সহজেই কয়েল বাইন্ডিং করা যায়। তবে মেরামত করা যায় না হচ্ছে ম্যাগনেটরের ভিতরে থাকে দুইটি চুম্বক, প্রাকৃতিক চুম্বক। সেই চুম্বক যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এটি সহজে মেরামত করা যায় না। চুম্বক পরিবর্তন করতে পারলে করা যাবে, কিন্তু যে ফিটিং যদি সঠিকভাবে না করা যায়, কারণ এটা একবার খুললে দ্বিতীয়বার আর সঠিকভাবে ফিটিং হয় না, অ্যালুমিনিয়াম ভেঙে যায়, সেই ক্ষেত্রে এটাকে বাতিল বলেই গণ্য করতে হবে। আর রেকটিফায়ার যে ডায়োড বলা হয়, ডায়োডও মেরামত করা যায় না, এটি পরিবর্তন করতে হয়। ক্যাপাসিটরও মেরামত করা যায় না, তবে এটি পরিবর্তন করা যায়। তো এই মাইক্রোওভেনের এই যন্ত্রাংশগুলো পরিবর্তন এবং রিপেয়ার করা যায়। আর সার্কিট মেরামত করা যায়। যারা সার্কিট সম্পর্কে ভালো দক্ষ, তাদেরকে দিয়ে সার্কিট মেরামত করাতে পারেন বা আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন। আর মাইক্রোওভেনে আরও একটি অংশ খুব বেশি দেখা যায়, লক্ষ্য করা যায় যে নষ্ট হয়। সামনের যে সুইচ কন্ট্রোলিং যে বোর্ড থাকে, সেই বোর্ডের স্টার্ট বাটন, অফ বাটন বা মিনিট সেকেন্ডের বাটন, গ্রিল, এগুলো কাজ করে না। এই ক্ষেত্রে সার্কিট কিন্তু ভালো থাকে। তো এটিতে এই যে বিভিন্ন সিঙ্গেল সুইচ আছে, ছোটো ছোটো সুইচ, এই সুইচগুলো দিয়ে
মেরামত করা যায়। এভাবে চেষ্টা করতে পারেন। তো ভিডিওর শেষ ভাগে আমরা দেখাবো যে ট্রান্সফরমার কীভাবে কয়েল বাইন্ডিং করতে হয়, কয়েল রিপেয়ারিং করতে হয় এবং ট্রান্সফরমার বাদাই করতে হয় এবং এটি কীভাবে মেরামত করতে হয় এটা দেখাবো। তো আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম যে মাইক্রোওয়েভ ওভেনের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার। তো যে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা করছি যে সার্কিট, ট্রান্সফরমার, ম্যাগনেটর, ক্যাপাসিটর, ফিউজ ইত্যাদি সংযোজন, বিয়োজন, সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং আবারও করছি। মাইক্রোওভেনে যে প্রাথমিক সমস্যাগুলো হয়ে থাকে, খুব কমন সমস্যাগুলো, যে মাইক্রোওভেন চলে না চললে আমরা কি করব? আমরা যে লক্ষণীয় বিষয়গুলো লক্ষ্য করব যে বৈদ্যুতিক সাপ্লাই আছে কি না। যদি বৈদ্যুতিক সাপ্লাই না থাকে, সাপ্লাই দিতে হবে। দরজা ফাঁকা থাকলে দরজা লাগানোর ব্যবস্থা করতে হবে। বৈদ্যুতিক ভোল্টেজ কম বা বেশি হলে ভোল্টেজ গ্রেড ঠিক করতে হবে, অর্থাৎ 210, 220 বা 110 ভোল্ট সেটা ঠিক করতে হবে। সাপ্লাই প্লাগ বা অভ্যন্তরে ফিউজ কাটা আছে কিনা, যদি থাকে সেটি পরিবর্তন বা অ্যাম্পিয়ার গ্রেড সারে অ্যাম্পিয়ার গ্রেড অনুযায়ী সেটি রিপেয়ার করা যেতে পারে। লাইনের কোনো অংশে তার কাটা থাকলে সেটি মেরামত বা পরিবর্তন করে ঠিক করতে হবে। দ্বিতীয় ধাপে যে সমস্যাগুলো হয়, যে মাইক্রোওভেন চলে কিন্তু গরম হয় না, মাইক্রোওভেন চলে কিন্তু গরম হয় না। এই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখব যে লাইনের কোথাও লুজ কানেকশন আছে কি না। যদি লুজ কানেকশন থাকে সেটি ঠিক করে দিব। এরপর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যে ভোল্টেজ ফিউজ থাকে সেটি পুড়ে গেছে কিনা, অকার্যকর হয়ে গেছে কিনা সেটি আমরা দেখব। তারপর হচ্ছে ওভারলোড থাকে, যে ওভারলোড প্রোটেক্টর সেটি নষ্ট হয়ে গেছে কিনা বা ট্রিপ পড়েছে কিনা সেটা আমরা দেখব। নষ্ট হলে পরিবর্তন করব। তারপর রেকটিফায়ার, ক্যাপাসিটর, ম্যাগনেটর, ট্রান্সফরমার, এই সকল ছোট ছোট যে পার্টসগুলি আছে সেগুলো যদি খারাপ হয়ে যায়, মেরামত বা পরিবর্তন করে দেব। পূর্বে বলেছিলাম যে ট্রান্সফরমার মেরামত করা যায়। এই ট্রান্সফরমারটি যে এটার মূল আসলে পড়ে যায়নি, এটা হচ্ছে 110-এর ট্রান্সফরমার, অর্থাৎ 110 ভোল্ট গ্রেডের ট্রান্সফরমার। এর আগের যে কয়েলটা ছিল ওই যে বাম পাশে সামনে খুলে অপসারণ করে সামনে রাখা হয়েছে, ওটা হচ্ছে 110 ভোল্টের কয়েল। আর এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে 220 ভোল্ট গ্রেডের। মানে আমাদের বাংলাদেশে যে আমরা ভোল্টেজ ইউজ করি বাসা বাড়িতে, এটা হচ্ছে 220 ভোল্টের ট্রান্সফরমার তৈরি করা হচ্ছে। আর আগে ছিল 110 ভোল্টের, যার কারণে এটা চলেনি। বরং যেখানেই এটা সংযোগ দেওয়া হয়েছিল প্রত্যেক জায়গায় সার্কিট ব্রেকার পড়ে গিয়েছিল, অথবা কাট আউট কেটে গিয়েছিল, আবার যে সকেট পড়ে গেছে, এরকম অনেক রকমের বৈদ্যুতিক সমস্যার সম্মুখীন গ্রাহক পক্ষ হয়েছেন। তারা বুঝতেও পারেননি বা তারা খেয়াল করেননি যে এটা আসলে 220 ভোল্টের না, এটা 110 ভোল্টের মেশিন। তো আমাদের কাছে এটা আনার পর আমাদের সাহায্য যখন নেয়, তখন হচ্ছে আমরা এটিকে পরিবর্তন করি। অরিজিনাল যে ট্রান্সফরমার ছিল সেটি দিয়েই আমরা এটা মেরামত করে দিই। আমরা পারতাম নতুন একটি ট্রান্সফরমার তৈরি করে দেওয়ার জন্য। নতুন ট্রান্সফরমার মার্কেটে বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর কপারের যে ট্রান্সফরমারগুলো থাকে সেগুলোর মূল্য বেশি। এই জন্য এর অরিজিনাল ট্রান্সফরমারটাকেই আমরা রিপেয়ার করে দিলাম। এতে করে কি হলো, আমাদের কাজের একটা এক্সপেরিমেন্ট অন্যের সঙ্গে, বহু মানুষের সঙ্গে ভাগ করা সম্ভব হলো। তাতে করে কি হবে, অন্যরাও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তবে আপনারা এটি পরিবর্তন বা মেরামত করার একটা চিন্তা আপনাদের মধ্যে কাজ করবে বা আপনারা করতে সাহস পাবেন যে 110 ভোল্টের ট্রান্সফরমারকে 220 ভোল্টে রূপান্তরিত করা যায়।
তো 110 ভোল্টের জন্য দেখা গেল যে প্রতি প্যাচের জন্য দেখা গেল যে ভোল্টেজ যা আছে তার দ্বিগুণ প্যাচ সংখ্যা, লেয়ার সংখ্যা তার দ্বিগুণ বাড়বে। এবং আগের যে তার ছিল, যে সুপার এনামেল তার, ওইটা ছিল 20 নাম্বার, আর এখন যে তার দেওয়া হচ্ছে এটা হচ্ছে 22 নাম্বার। 2 গ্রেড পরিবর্তন এবং প্যাচের সংখ্যাও প্রায় দ্বিগুণ বাড়বে। তো এই ধারণাটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা তারের গ্রেড অনুযায়ী পরবর্তী সময় তারের যে গ্রেড সেটা পরিবর্তন করতে পারেন। তার জন্য অবশ্যই যারা রেগুলার কাজ করেন, যারা এই বিষয়ে পেশাদার, তাদের পরামর্শ নিয়ে করতে হবে, তাতে করে কোনো ভুল ত্রুটি বা কোনো দুর্ঘটনা ঘটবে না। আর এই কয়েলটা করার সময়, ভিতরে প্রবেশ করানোর সময় যে পেপার থাকে, কয়েল বেন্ডিং পেপার, সেটি দিয়ে মুড়িয়ে নিতে হবে, তাহলে আর বডি হওয়ার সম্ভাবনা থাকে না। আর কয়েলটাকে যে হিট প্রুফ যে ফিতা থাকে সেগুলো দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এরপর ট্রান্সফরমারের যে নিচের অংশ সেটি দিয়ে এটা প্রাথমিকভাবে পরীক্ষা করতে হবে যে কোথাও কোনো বডি হয়েছে কি না, ট্রান্সফরমারের যে কয়েল সেটা বডির সঙ্গে কোথাও লেগে গেল কি না সেটা সিরিজলাইনের সাহায্যে পরীক্ষা করে নিতে হবে। পরীক্ষা করার পর এটিকে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে ঝালাই করতে হবে এবং ঝালাই করে মানে ওয়েল্ডিং করে আবারও পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে তারপর এটাকে ভার্নিশ করতে হবে, ইনসুলেটিং ভার্নিশ, তাতে করে কয়েলটা আরও মজবুত হবে, নাড়াচাড়া করবে না, কম্পোজ গ্রোথ হবে এবং কয়েলটা শক্তিশালী হবে। তার ইনসুলেশন যদি কোথাও লিকেজ হয়ে যায় বা কোথাও যদি ইনসুলেশন সরে যায়, এই নতুন করে যখন বার্নিশ দেওয়া হবে সেই ইনসুলেশনটা পোড়া হবে। আর এখন যে আবারও বাইন্ডিং করা হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে হিসাব অনুসারে এই কয়েলটি বাইন্ডিং করা হয়েছিল সেই হিসাবের তুলনায় অ্যাম্পিয়ার বেশি নিচ্ছিল, যার ফলে নতুন করে আবার প্রায় 40 থেকে 50 প্যাচ, 40 থেকে 50 লেয়ার বাড়তি দেওয়া হয়েছে। আর এই জন্যই নতুন করে আবার বাইন্ডিং করার প্রয়োজন হয়। তাতে করে কি হবে? কয়েলটা শক্ত হবে, নড়াচড়া করবে না এবং কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকে মাইক্রো ওভেন এবং মাইক্রো ওভেনের বিভিন্ন যন্ত্রাংশের সম্পর্কে আলোচনা। এই আলোচনায়ও যদি কোনো ঘাটতি থাকে, অনেক বিষয় আছে যে আলোচনার মাধ্যমেও সহজে বোঝা যায় না, এমন যদি হয় তবে যিনি বুঝেন না তিনি অবশ্যই বিস্তারিত লিখে বা ছবি তুলে কমেন্ট করবেন, তাতে করে উত্তর দিতে সহজ হবে। আর কমেন্ট করলে কী হবে, অন্যরাও এটি দেখে কিছু আইডিয়া পাবে, কাজের ধারণা পাবে, তাহলে আমাদের এই কাজগুলো কম খরচে আমরা করতে পারবো, মানুষকে ভালো মানের সেবা দিতে পারবো। আর মানুষ যদি ভালো সেবা পায় কম টাকা দিয়ে, তবে কারিগরি যে কাজগুলো টেকনিশিয়ানদেরকে দিয়ে করাতে তারা সাহস পাবে, একটা ভরসা পাবে। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকেই নিজের যে কাজগুলো আছে, আসলে যারা পেশাদার সবসময় যারা কাজ করেন তারা এরকম ভিডিও করার সময় তারা পান না, এটাই সবচেয়ে বড় সমস্যা। যে সারাদিন অনেক কাজ করার পর ভিডিও করবে বা কথা বলবে পাবলিকের সামনে, আসলে এই সময়টুকু হয়ে ওঠে না। তবু চেষ্টা করতে হবে যে নিজের কাজের ফাঁকে অন্ততপক্ষে একটি ছবি বা ছোট্ট একটু তথ্য, অল্প একটু তথ্য মানুষের মাঝে শেয়ার করা যায় কি না। যদি শেয়ার করা যায় তাহলে কি হবে, অন্ততপক্ষে এটা দেখে 2-4 জন, 5 জন, 10 জন মানুষ উপকার পাবে। বা ধরেন আপনি একটা ভিডিও দিচ্ছেন বা একটা তথ্য মানুষের মাঝে শেয়ার করছেন, তো সেটি দেখেও যদি একটা মানুষ দুর্ঘটনা থেকে যদি রেহাই পায় বা একটা কাজ করে যদি 2 টাকা আয় করতে পারে, বা একজন মানুষ যদি কাজ করিয়ে 2 টাকা কম দিয়ে, মানে যেখানে লাগার কথা 2000 টাকা সেখানে যদি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে একটা কাজ কমপ্লিট করতে পারে,
তাহলে তো উনি উপকার পেলেন। আমাদের এই সকল তথ্যের মাধ্যমে যদি মানুষ এভাবে উপকার পায়, কেউ কাজ করিয়ে পায় বা কেউ কাজ করে দিতে পেরে, মানে অন্যকে কাজ করে দিয়ে যদি উপকারিত হয়, হ্যাঁ, তো এটাই আমাদের হচ্ছে সফলতা, যে আমরা মানুষকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, সরাসরি বা আড়াআড়িভাবে মানুষকে যদি উপকার করতে পারি, এটাই আমাদের গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। তো যারা ভিডিওগুলো দেখেন, আমরা যে ভিডিওগুলো তৈরি করি, বিশেষ করে আমি যে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, এগুলি দেখে যারা উপকৃত হন বা নিজের বাস্তব জীবনে এগুলি কাজে আসে, তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে নিজের কাজের অভিজ্ঞতাগুলো, নিজের কাজগুলো অন্যদের মাঝে শেয়ার করা যায়। তাতে করে অন্য মানুষ অবশ্যই কিছু না কিছু উপকার পাবে। আর এভাবে আমাদের কারিগরি যে শিক্ষাটা আছে, এটা সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং খুব সহজে মানুষ শিখতে পারবে। তো সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।